4 গুণ হইতে পারে, 5 গুণ হইতে পারে, 6 গুণ হইতে পারে, 7 গুণ হইতে পারে, বা 8 গুণ হইতে পারে। এর উপরে ভিত্তি করে এদেরকে আমরা বলছি পলিপ্লয়েড। এখন পলিপ্লয়েড আবার দুই ধরনের হইতে পারে। পলিপ্লয়েড কি হইতে পারে? অটো পলিপ্লয়েড হইতে পারে, অ্যালো পলিপ্লয়েড হইতে পারে। এই জিনিসটা ভালো করে বুঝবেন। অটো পলিপ্লয়েড হইছে এক্স্যাক্টলি যে সেটটা ছিল, ধরো রাইসের ক্ষেত্রে এ এ দিয়া রিপ্রেজেন্ট করতেছি একটা সেটকে এ দিয়া, তাহলে এ রিপ্রেজেন্ট দা ওয়ান সেট। তাই রাইসের ক্ষেত্রে x a = 12। এখন এক্স্যাক্টলি যদি এই a এর মাল্টিপ্লিকেশন হয়, a এর ভিতরে যে 12 ক্রোমোজোম আছে এটাই যদি মাল্টিপ্লিকেশন হয়, তখন এই হোল সেটটা, এটাকে বলছি অটো পলিপ্লয়েড, মানে হোল বেসিক সেটটার মাল্টিপ্লিকেশন হয়েছে। কিন্তু অ্যালো পলিপ্লয়েড কি? অ্যালো পলিপ্লয়েড হচ্ছে কোন অর্গানিজমের ভিতরে যদি বেসিক সেট ডিফারেন্ট সোর্স থেকে আসে, তার ডিপ্লয়েড সোর্স ডিফারেন্ট। যেমন হুইটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, হুইটের ক্ষেত্রে কিন্তু তার জিনোম এইভাবে লিখি আমরা এ এ বি বি ডি ডি। তার মানে কি? তার বেসিক সেটের সোর্স তিনটা। এ এর সোর্স একটা অর্গানিজম মানে ডিপ্লয়েড অর্গানিজম, বি এর সোর্স আরেকটা ডিপ্লয়েড অর্গানিজম, আর ডি জিনোমের সোর্স আরেকটা ডিপ্লয়েড অর্গানিজম। তার মানে ডিফারেন্ট সোর্স থেকে যদি ক্রোমোজোম সেটগুলো আসে এবং তার যদি মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তখন তাকে আমরা বলি অ্যালোপলিপ্লয়েড। অ্যালোপলিপ্লয়েডের অন্য নাম আছে, সেটাকে এমফিপ্লয়েডও বলে। এমফিপ্লয়েড মনে থাকবে কিনা তোমার? এমফিডিপ্লয়েড বলে অথবা এমফিপ্লয়েড বলে, মানে ডিফারেন্ট টাইপস অফ। স্যার আবার একটু বলেন। পলিপ্লয়েডের শাখা দুটো আবার একটু বলেন। আচ্ছা, পলিপ্লয়েড দুই ধরনের বলছি, অটো পলিপ্লয়েড আর অ্যালোপলিপ্লয়েড। তাহলে অটো বলছে কি? যে জিনোম দিয়া বেসিক সেট শুরু হয়েছে, আমি রাইসের উদাহরণ দিছি, তাহলে রাইসকে রিপ্রেজেন্ট করা হয় সাধারণত এ দ্বারা, এ এ। তার মানে রাইসের বেসিক সেট জিনোম সেট হলো এ। তখন এর যদি ডাবল হয়ে যায় তাহলে দুইটাই হবে, যদি তিনটে হয়ে যায় তাহলে তিনই হবে, যদি চারবার হয় তাহলে চারই হবে। তার মানে রাইস যদি টেট্রাপ্লয়েড হয়ে যায়, তাহলে রাইসের ক্ষেত্রে হবে এ ইজ রাইসের ক্ষেত্রে যদি আমরা টেট্রাপ্লয়েড বানাই তাহলে তার হবে এ এ এ এ, চারবার এ। তার মানে তার বেসিক সেট যে এ ছিল সেইটারই চারবার মাল্টিপ্লিকেশন হয়। তাহলে এই ধরনের ঘটনা ঘটলে তাকে অটো পলিপ্লয়েড বলছে। কে পড়ালেখা করতেছে? 100 পড়াশোনা হচ্ছে স্যার। আমি বুঝতেছি না। আচ্ছা, আমি সবাই মিউট করে দিচ্ছি, না ঝামেলা হবে, চাইছিলাম না। স্যার বলো। স্যার তাহলে অটো পলিপ্লয়েড আর অ্যালো পলিপ্লয়েডের মধ্যে পার্থক্যটা কোথায়? এখনই বলতেছি। অ্যালো পলিপ্লয়েড যদি হইতে হয় তাহলে দুইটা ডিফারেন্ট জিনোম থেকে সোর্স আসতে হবে। যেমন হয়েছে, আমি হুইটের উদাহরণ দিছি, হুইটের ভিতরে তিনটা জিনোম সোর্স আছে। কি কি? এ জিনোম, বি জিনোম এবং ডি জিনোম। তাহলে এ একটা ডিপ্লয়েড স্পিসিস থেকে আসছে, বি আরেকটা ডিপ্লয়েড স্পিসিস থেকে আসছে, ডি আরেকটা ডিপ্লয়েড স্পিসিস। তার মানে প্রত্যেকটা বেসিক সেট 7 7 7 ছিল। তার মানে এ ডিপ্লয়েড স্পিসিসটা 7 ক্রোমোজোম ডোনেট করছে, বি ডিপ্লয়েড স্পিসিসটা 7 ক্রোমোজোম ডোনেট করছে, আরেকটা ডি ডিপ্লয়েড স্পিসিসটা 7 ক্রোমোজোম ডোনেট করছে। তার মানে এই 21টা ক্রোমোজোম চলে আসছে হুইটের মধ্যে। তার মধ্যে জিনোম হয়েছে এ বি ডি। এখন এই এ বি ডি ইন্টারস্পেসিস নেচারে ক্রস হয়েছে, এটা ইন্টারস্পেসিফিক ক্রস হয়েছে, ইন্টারস্পেসিস ক্রস বলে। এইটা যদি এখন ডাবল হয়ে যায়, কারণ প্রত্যেকটাতে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড আছে, তার মানে এ হ্যাপ্লয়েড, বি হ্যাপ্লয়েড, ডি হ্যাপ্লয়েড আসছে। এইটা যদি ডাবল হয়ে যায়, তার মানে হুইট যে স্টেবল আমরা দেখি তার ভিতরে কি আছে? 2n = 6x। তার মানে তিনটা ডিপ্লয়েড স্পিসিস থেকে x x x আইসা সেটা ডাবল হইয়া 6 হইছে, এবং এ আসছে তার ডাবল হইয়া এ হইছে, বি আসছে তার ডাবল হইয়া বিবি হইছে, ডি আসছে তার ডাবল হইয়া ডিডি হইছে। তার মানে হুইট এখন জিনোম হইল 2n = 6x = a a b b d d = 42। তার মানে কি দাঁড়াইলো? তার মানে এই যে সোর্স অফ জিনোম যদি ডিফারেন্ট থাকে এবং তার যদি মাল্টিপ্লিকেশন হয়, তখন তাকে বলা হয় অ্যালো পলিপ্লয়েড। অ্যালো মানে সোর্স ইজ ডিফারেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা তো জানি যে স্যার যদি মানে আলাদা আলাদা স্পিসিসের মধ্যে যদি ক্রস হয় তাহলে যে অফস্প্রিংটা তৈরি হয় সেটা ফার্টাইল হয় না। তাহলে হ্যাঁ, কিন্তু যখন ক্রোমোজোম ডাবল হয়ে যাবে, F1 এ ফার্টাইল হবে না। যখন F1 এ ডাবল করে দেওয়া যাবে ক্রোমোজোমটাকে, সবগুলো হোল সেটকে ডাবল করে দিলে তখন ফাংশনাল হয়ে যাবে, তখন ডিপ্লয়েড স্পিসিসের মতো কাজ করবে। এই মেকানিজম আছে দেখেই তো আমরা মানে হুইটের সাথে মেইজের ক্রসিং করাইতে পারতেছি।
বা দুইটা স্পেসিসের এই যে আর্টিফিশিয়াল আমরা মানে ট্রিটিক্যালি বানাইছি, যেমন ট্রিটিক্যালি অন্যান্য আর্টিফিশিয়াল স্পেসিস যেমন গসিপিয়াম আমরা বানাইছি, বা ব্রাসিকাতে আছে, ব্রাসিকা ইউট্রাঙ্গালে, যেমন ব্রাসিকার বেসিক 3টা ডিপ্লয়েড স্পেসিস কি কি? ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস বা ব্রাসিকা রাপা, এটা হলো এ জিনোমের সোর্স। ব্রাসিকা নিগ্রা হলো তোমার হলো বি জিনোমের সোর্স, আর হলো ব্রাসিকা অলেরেসি হলো সি জিনোমের সোর্স। এই 3টা কিন্তু ডিপ্লয়েড স্পেসিস। হোয়ারাস আমরা ব্রাসিকা নেপোস, ব্রাসিকা জুনসিয়া এবং ব্রাসিকা কারিনাটা এগুলা কিন্তু টেট্রাপ্লয়েড স্পেসিস তৈরি হয়ে যাবে স্যার। এগুলা টেট্রাপ্লয়েড স্পেসিস। তার মানে দুইটা কি কি হইছে, যদি তোমার ব্রাসিকা রাপার সাথে ব্রাসিকা অলেরিসিয়া ক্রসিং হয় তাহলে যে F1 হয় সেটা কিন্তু তোমার স্টেরাইল, সেখানে এ আর সি জিনোম চলে আসছে। এখন এ এবং সি জিনোমের এখানে যদি আমরা ক্রোমোজোমটা ডাবল করে দিতে পারি, বিভিন্ন মেথড আছে, সেটা কোলসিসিন দিয়ে করা যেতে পারে, মানে কোল্ড ট্রিটমেন্ট দ্বারা করা যেতে পারে, দীর্ঘ সময় কোল্ড ট্রিটমেন্ট দ্বারা। এইভাবে যদি ডাবল করে দেওয়া হয় তখন নতুন স্পিসিস আসছে, এটা হলো ন্যাপোস। এটা হইছে ন্যাপোস, ব্রাসিকা ন্যাপোস। ক্লিয়ার হয়েছে কিনা? স্যার আচ্ছা স্যার, ওই যে পলিপ্লয়েডে যে আমরা দেখতে পাচ্ছি 2n = 3x, 2n = 5x এরকম হতে পারে, তাই না? তাহলে যদি ওই x বা বেসিক ক্রোমোজোম নাম্বার স্যার যদি 7 হয় কোনোটার ক্ষেত্রে, তাহলে 3x = 21টা আছে ক্রোমোজোম, তখন ওইটার গ্যামেটে তাহলে স্যার কয়টা ক্রোমোজোম থাকবে? এটার গ্যামেটে অ্যাবনরমাল হবে। এটাই পড়াবো, এটাই পড়াইতে আসতেছি। এই যে সিডলেস ব্যানানা খাও, এখন যে ব্যানানার ভিতরে ছিল তো কিন্তু সিড, ভুট্টে গলা, যেটা সেই ভুট্টে গলা কিন্তু নাই, প্রচুর বীজ ছিল, সেটা ডিপ্লয়েড স্পেসিস ছিল। কিন্তু এখন যে কলাটা টেবিলে খাও যেটার ভিতরে বীজ ছাড়া, সবরি কলা হোক অথবা সাগর কলা, সেটা ওই 3x আসে দেখেই তার অ্যাবনরমাল মায়োসিস হয়, যার ফলে সিড ফর্মেশন হয় না। আচ্ছা ঠিক আছে স্যার, এটা কি হুইটেরই 3টা স্পেসিসের মধ্যে ক্রস করে স্যার? হুইটের ক্ষেত্রে 3টে স্পেসিসের মধ্যে ক্রস করে তারপরে সে ডাবল হয়ে গেছে। হুইটে এখন হলো 6x আছে। হুইটে হলো এ হলো ট্রিটিকাম মনোকক্কাম, বি হইছে টসাই, ডারাম, ট্রিটিকাম ডারাম, এবং ডি হইছে তোমার টসাই। এই 3টা ট্রিটিকাম টসাই, এই 3টার ক্রসিং হইছে ইন্ডিভিজুয়ালি, গ্রাজুয়ালি, এরপরে তার ডাবল হয়ে এখন 6x হয়ে আছে হুইটে, যার ফলে হুইট এখন নরমাল, হুইট এখন ডিপ্লয়েড স্পেসিসের মতো আচরণ করতেছে। আর স্যার যদি হুইটের সাথে মেইজের ক্রস হয় স্যার, তখন আমরা কি বলবো? হুইট মেইজের ক্রসিং হইলে পরে মেইজের যে ক্রোমোজোম কমপ্লিকেন্ট গুলা হুইটের সাথে মিলে সেগুলোর সাথে পেয়ারিং করবে। এটা মেইজের কিছু ট্রেড তখন হুইটে ইন্টিগ্রেট করে যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ট্রিটিক্যালি পড়াবো, আমি উদাহরণ আসবো যখন তখন পড়াবো, এই জিনিসগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা তখন স্যার, ওই উদাহরণ দিয়ে পড়াবো, আমি যাই নিচে যাই। স্যার আরেকবার স্যার পলিপ্লয়েড, অটোপলিপ্লয়েড, অ্যালোপলিপ্লয়েডটা সংক্ষেপে একবার করে বলবেন স্যার। অটো হইছে তোমার এক হাত আছে, তার মানে জিনোম, আমি বলছি রাইসের উদাহরণ দিয়েছি, এ জিনোম আছে, এ জিনোমের যদি সেভারাল মাল্টিপ্লাই হয়, যদি 3বার মাল্টিপ্লাই হলে 3 এ হবে, 4 টাইমস মাল্টিপ্লাই হলে 4 এ হবে, 5 টাইমস হলে 5 এ হবে, মানে এক্স্যাক্টলি যে জিনোমটা আছে সেটার মাল্টিপ্লিকেশন যদি হয়ে যায় তখন তাকে বলা হয়েছে অটোপলিপ্লয়েড। আর যদি এই যে জিনোম আছে সেটা যদি ডিফারেন্ট সোর্স থেকে আসে, তার মানে এ জিনোম বা বি জিনোম বা সি জিনোম বা ডি জিনোম, এনি জিনোম যদি দুইটা ডিফারেন্ট স্পেসিস থেকে আইসা যে F1 হয় তার মাল্টিপ্লিকেশন হয়, তখন তাকে বলা হবে অ্যালোপলিপ্লয়েড। জিনোম সোর্স যদি একটা থাকে তখন হয়ে যাবে অটোপলিপ্লয়েড, তার মাল্টিপ্লিকেশন অটোপলিপ্লয়েড। আর কোন স্পেসিসের মধ্যে জিনোম সোর্স ডিফারেন্ট থাকলে, তার মানে ইন্টারস্পেস ক্রস হইয়া ডিফারেন্ট সোর্স এবং তার মাল্টিপ্লিকেশন যদি হয় তখন তাকে বলা হবে অ্যালোপলিপ্লয়েড। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে এনিউপ্লয়েড। এখন বলি এনিউ বলছি টোটাল জিনোম চেঞ্জ হবে না, মানে টোটাল সেটটা চেঞ্জ হবে না, হবে কি একটা বা দুইটা ক্রোমোজোম হয় বাড়বে না হয় কমবে। এই ধরনের ঘটনা যদি ঘটে তখন তাকে বলা হয়েছে এনিউপ্লয়েড। আমি বলছি তাহলে এনিউপ্লয়েড দুই ভাগ ধরনের হতে পারে, একটা হচ্ছে হাইপোপ্লয়েড আর একটা হাইপারপ্লয়েড। তুমি হাইপো বোঝো, হাইপো মানে কমে যাওয়া, আর হাইপার মানে বেড়ে যাওয়া। তার মানে হাইপো দেখো, হাইপোতে আমরা বলছি মনোসোমিক। মনোসোমিক মানে টোটাল যে তার জাইগোটে ক্রোমোজোম ছিল তার থেকে যদি যে কোনো একটা ক্রোমোজোম কমে যায়, যেমন মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম, এখন যদি কোনো কারণে 45টা হয়ে যায়, এখন যে কোনো ক্রোমোজোম যাইতে পারে, এটা সোমোটো ক্রোমোজোম যাইতে পারে, সেক্স ক্রোমোজোম যাইতে পারে, উই ডোন্ট নো। এই ঘটনা যদি ঘটে তখন তাকে বলা হয় মনোসোমিক। ডাবল মনোসোমিক কি? ডাবল মনোসোমিক হচ্ছে দুইটা ক্রোমোজোম এলিমিনেট হবে বাট দুইটা ডিফারেন্ট পেয়ার থেকে। মনে রাখো কিন্তু দুইটা ডিফারেন্ট পেয়ার, আমাদের মধ্যে 23 পেয়ার আছে না, ধরো 5 নাম্বার পেয়ার দিয়ে একটা ক্রোমোজোম এলিমিনেশন হয়ে গেছে, তার মানে 5 নাম্বার পেয়ারে একটা ক্রোমোজোম রয়ে গেল। আবার ধরো 1 নাম্বার পেয়ার বা সো আদার যে কোনো একটা পেয়ার দিয়ে আরেকটা চলে গেছে, তখন তাকে বলা হবে ডাবল মনোসোমিক।
তার মানে মনোসোমিক দুইবার ঘটছে, মানে দুইটা পেয়ার থেকে দুইটা ক্রোমোজোম হারাই গেছে, তখন বলা হয়েছে ডাবল মনোসোমিক। এরপরে আসে নালিসোমিক। দেখো ফর্মুলা কিন্তু একই, নালিসোমিক লিখছি 2n-2। এর অর্থ কি? তার মানে এই যে একটা ক্রোমোজোম পেয়ার যদি হারিয়ে যায়, ধরো আমার, তখন তাকে বলা হয়েছে নালিসোমিক। একটা ক্রোমোজোম পেয়ার, ধরো 1 নাম্বার ক্রোমোজোম পেয়ার, তার মানে দুইটা গেছে, দুইটা গেছে 1 নাম্বার পেয়ার থেকে, তখন তাকে বলা হবে নালিসোমিক। সেম ভাবে ডাবল নালিসোমিক হইতে পারে, মানে দুইটা পেয়ার ক্রোমোজোম যদি এলিমিনেট হয়ে যায় টোটাল হোল ক্রোমোজোম কমপ্লিমেন্ট থেকে, তখন তাকে বলা হয়েছে ডাবল নালিসোমিক। ক্লিয়ার কিনা এটা? ক্লিয়ার? আরেকবার একটু বলেন। আমি বলছি মনোসোমিক হইছে টোটাল যে স্যার ক্রোমোজোম, একটু আসতে পারলে ভালো হতো স্যার, ধরতে সমস্যা হচ্ছে। ওই যে সিলেবাস শেষ করে, আচ্ছা ঠিক আছে, আমি বলছি মনোসোমিক। মনো মানে সিঙ্গেল ক্রোমোজোম, তাহলে আমাদের শরীরে ধরো 46টা ক্রোমোজোম আছে, তার মানে 46টা ক্রোমোজোম আছে কিন্তু 23 পেয়ারে, নাকি? আমরা তো জানি পেয়ারে পেয়ারে থাকে ক্রোমোজোম, এটা তোমরা জানো নাকি? তার মানে হোমোলোগাস ক্রোমোজোম গুলা একে অপরের পেয়ারে থাকে, এই জিনিসটা ক্লিয়ার কিনা? তার মানে আমার বাবার কাছ থেকে যে ক্রোমোজোম আসছে 23টা, আর মায়ের কাছ থেকে যে 23টা ক্রোমোজোম আসছে, তার মানে বাবার 23টা ক্রোমোজোমের যেটার সাথে মায়ের 23টা মিলছে সেটা কিন্তু পেয়ার করছে। তার মানে এই দুইটা পেয়ার আকারে কিন্তু আমাদের মধ্যে আছে। এই যে আমাদের মধ্যে ট্রেড দেখা যায় যে কোনো মায়ের মতো বা বাবার মতো বৈশিষ্ট্য, এটা কি আসলে? এটা হচ্ছে ধরো 1 নাম্বার ক্রোমোজোম মায়ের কাছ থেকে আসছে, এই 1 নাম্বার ক্রোমোজোমের সাথে বাবার হয়তো বা 7 নাম্বার ক্রোমোজোমের মিল ছিল, তাহলে 1-এর সাথে 7 পেয়ারিং করবে। পেয়ারিং করার ফলে 1 এবং 7 কিন্তু কি হবে, ওই 1 বা 7 বা 5 যে কোনোটা, যেটার সাথে তোমার এক্স্যাক্টলি তোমার সাইজ, সেন্ট্রোমেরিক পজিশন এবং জেনিক কন্টেন্ট সেম, সেগুলোকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। এখন মায়ের সাথে বাবার হোমোলোগাস ক্রোমোজোম যখন পেয়ার হয়, তখন তো জিন টু জিন পেয়ার হয়। এখন জিনের মধ্যে যে জিনটা ডমিনেন্ট থাকে, যদি মায়ের জিনটা ডমিনেন্ট থাকে, তাহলে বাবার কাছ থেকে যে জিনটা আসছে সেটা সাপ্রেসড, সেটাকে সে প্রকাশ করতে দেয় না, যেটা মেন্ডেলিয়ান জেনেটিক্সে তোমাদের পড়ানোর কথা, তোমরা পড়ছো মেন্ডেলিয়ান জেনেটিক্সে। তার মানে এই ঘটনাটা ঘটে কেউ দেখতে মায়ের মতো আর কেউ দেখতে বাবার মতো, এটা নির্ভর করে ওই যে পেয়ারিং হয়েছে, পেয়ারিং এর সময় কোন জিন ডমিনেন্ট জিন মায়ের কাছ থেকে আসছে না বাবার কাছ থেকে ডমিনেন্ট জিন, তাহলে তার কিন্তু প্রকাশ হবে। তাহলে এই যে আমাদের পেয়ার আছে 23 পেয়ার, এই 23 পেয়ারের যে কোনো একটা পেয়ার থেকে যদি একটা ক্রোমোজোম হারিয়ে যায়, তার মানে কোনো কারণে ডিলিট হয়ে যায়, ক্রোমোজোমটা হারিয়ে গেছে, তখন তাকে বলা হবে মনোসোমিক। ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপরে আসো ডাবল মনোসোমিক। তাহলে আমাদের যে 23 পেয়ার ক্রোমোজোম আছে, 23 পেয়ারের যে কোনো 2 পেয়ার থেকে 2টা ক্রোমোজোম যদি হারিয়ে যায়, ধরো 22 নম্বর পেয়ার থেকে একটা হারিয়ে গেছে, 5 নম্বর পেয়ার থেকে একটা হারিয়ে গেছে, তার মানে ডিফারেন্ট পেয়ার থেকে যদি একটা ক্রোমোজোম হারিয়ে যায়, তখন তাকে আমরা বলছি ডাবল মনোসোমিক। ক্লিয়ার কিনা? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসলে নালিসোমিক। নালি মানে হয়েছে এই যে 23টা পেয়ারের উদাহরণ দিছি, এই একটা পেয়ার, যে কোনো একটা পার্টিকুলার পেয়ারে যদি হারিয়ে যায়, সিঙ্গেল না, একটা পেয়ার শুধু, ধরো 21 নম্বর পেয়ারের যে 2টা ক্রোমোজোম ছিল, মানে মায়ের কাছ থেকে যেটা আসছে বাবার কাছ থেকে আসছে, দুইটাই হারিয়ে গেল, তখন সেই ঘটনাকে বলা হবে নালিসোমিক। তার মানে ওই পেয়ারটাই নাই একবারে আমাদের মধ্যে, তার মানে এইটা বেশি ডেঞ্জারাস। তাহলে তো নালিসোমিক যেখানে হবে সেই স্পিসিস তো স্যার আর রিপ্রোডাকশন হবে না। এইটা রিপ্রোডাকশনের চিন্তা পরে করো, রিপ্রোডাকশনের চিন্তা পরে করাবো, আগে এইটা বুঝবো। রিপ্রোডাকশন একটা হারাইলেও হবে না, আমার কথা বুঝছো? রিপ্রোডাকশন হবে বাট বাচ্চা হবে না, রিপ্রোডাকশনের সমস্যা নাই। স্যার নালিসোমিকে তাহলে তো স্পেসিসই চেঞ্জ হয়ে যাবে। না না না, সেটা মানে ক্রোমোজোম নাম্বারটাই তো না না, এটা আবার হারিয়ে যাবে। এটা উদাহরণ দিয়ে পড়াবো, পরে আসতেছি, ঠিক আছে, পরে আসতেছি বাবা। এটা হলো নালিসোমিক, আর বেসিকটা বোঝো। এরপরে ডাবল নালিসোমিক। ডাবল নালিসোমিক হচ্ছে যদি দুইটা পেয়ারই হারিয়ে যায়, মানে একটা স্পেসিসের ভিতরে 2টা পেয়ার, মানে এক বাবা মার কাছ থেকে যে 23 আছে, 23 থেকে ধরো 2টা যে কোনো পেয়ার হারিয়ে গেল, তার মানে এখানে ক্রোমোজোম সংখ্যা 2 পেয়ার হারিয়ে গেল, হয়ে গেল 21 পেয়ার, হোল 2টা পেয়ার হারিয়ে গেছে, তখন তাকে বলা হবে ডাবল নালিসোমিক, মানে 2বার নালিসোমিক করছে। ঠিক আছে কিনা? ক্লিয়ার? জি স্যার, বুঝতে। আচ্ছা, এরপরে তাহলে হাইপারপ্লয়েডে আসি। এখন হাইপারপ্লয়েড মানে ক্রোমোজোম সংখ্যা বেশি হয়ে যায়, যদি তাহলে বেশি হয়ে গেলে সেখান থেকে আমরা হাইপার বলছি। কয় ধরনের বেশি হইতে পারে? ট্রাইসোমিক। ট্রাইসোমিক মানে একটা ক্রোমোজোম বেশি হয়ে গেছে, তার মানে
আমি যে অটো পলিপ্লয়েডে বলছি হোল ক্রোমোজোম সেটের ডুপ্লিকেশন হয়ে গেছে নাকি? এখন যদি কোনো কারণে হোল ক্রোমোজোম সেটের ডুপ্লিকেশন না হইয়া এই যে আমার ভিতরে 23 পেয়ার ক্রোমোজোম আছে, যে কোনো একটা পেয়ারের যদি একটা ক্রোমোজোম ডুপ্লিকেশন হয়, তার মানে ধরো 22 নাম্বার ক্রোমোজোম পেয়ারে দুইটা ক্রোমোজোম না হয়ে যদি তিনটা হয়ে যায়, তার মানে যে কোনো কারণে ওইখানে তিনটা ক্রোমোজোম হয়ে গেছে, তার মানে একটা ক্রোমোজোম ডুপ্লিকেশন হয়ে গেছে, তখন তাকে বলা হবে ট্রাইসোমি। তার মানে আমার ভিতরে 46টা ক্রোমোজোম না হয়ে 47টা হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। স্যার ট্রাইসোমিকটা আরেকবার একটু বলবেন? ট্রাইসোমিক বলছি আমাদের ভিতরে 23 পেয়ার ক্রোমোজোম আছে, ঠিক আছে? এখন এর যে কোনো একটা পেয়ারের সাথে দুইটা ক্রোমোজোম না হয়ে সেখানে তিনটা হয়ে যায়, তার মানে একটা ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়েছে ওখানে। ধরো 21 নম্বর পেয়ার, এখানে 21-এ মায়ের কাছ থেকে একটা আসছে, বাবার কাছ থেকে আসছে, এই দুইটা থাকার কথা, কিন্তু কোনো কারণে এখানে একটা ডুপ্লিকেশন হয়ে তিনটা হয়ে গেছে। তার মানে হোল জিনোমের ভিতরে আমার 22 পেয়ার ঠিক আছে, খালি একটা পেয়ারে যাইয়া বাবা মার দুইটার সাথে আরেকটা ক্রোমোজোম বেশি হয়ে গেছে, তার মানে একটা তিনটা হয়ে রয়েছে, তার মানে এটাকে বলা হয়েছে ট্রাইসোমিক। ঠিক আছে, একটা ক্রোমোজোমের জন্য সে ট্রিপ্লয়েড হয়ে গেছে, একটা ক্রোমোজোমের জন্য, নট হোল ক্রোমোজোমের জন্য। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝছি। আচ্ছা, এখন ডাবল ট্রাইসোমিক, এখন দুইটা ক্রোমোজোম পেয়ারের জন্য যদি ট্রিপল হয়ে থাকে, আমাদের ভিতরে 23 পেয়ার ক্রোমোজোম আছে, এখন 21 পেয়ার দুইটা আছে, 22 23 যে কোনো দুইটা পেয়ারের ভিতরে তিনটা হয়ে যায়, তখন তাকে বলা হয় ডাবল ট্রাইসোমিক। তার মানে ক্রোমোজোম কিন্তু দুইটা বাড়লো, বাট দুইটা বাড়ছে কিন্তু দুইটা ডিফারেন্ট পেয়ারে, তখন তাকে বলছি আমরা ডাবল ট্রাইসোমিক। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন টেট্রাসোমিক, তাহলে ট্রাইসোমিক যদি বলো, ট্রাইসোমিক হইছে একটা পেয়ারে তিনটা ছিল, মানে একটা বাড়ছে, এখন একটা পেয়ার যদি চারটে হয়ে যায়, তার মানে দুইটা বাড়িয়ে যায়, মানে 22টা ঠিক আছে, 22টা পেয়ার ঠিক আছে, কিন্তু কোনো একটা পেয়ারের ভিতরে দুইটা ক্রোমোজোম মানে দুইবার ডুপ্লিকেশন হয়েছে, এবং ওইটা একটা ক্রোমোজোমের একটা পেয়ারের মধ্যে আছে, তখন তাকে বলা হয়েছে টেট্রাসোমিক। মানে একটা পেয়ারের জন্য সে টেট্রাপ্লয়েড আর কি, হোল জিনোমের জন্য টেট্রাপ্লয়েড না, একটা পেয়ারের জন্য, আর বাকি 22টা পেয়ার তার ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন ডাবল টেট্রাসোমিক হচ্ছে দুইটা পেয়ারের জন্য সে 4 পেয়ার হয়েছে আর কি, দুইটা পেয়ার, তার মানে 4টে ক্রোমোজোম বাড়ছে, 4টে ক্রোমোজোম বাড়লে কোথায় বাড়ছে? দুই পেয়ারের মধ্যে, এক পেয়ারে 4টে হয়েছে, আরো যে কোনো একটা পেয়ারে 4টে হয়েছে, এই ধরনের ঘটনা যদি ঘটে তখন তাকে বলা হয় ডাবল টেট্রাসোমিক। ঠিক আছে, এভাবে যে ক্রোমোজোম নাম্বার বেড়ে যাচ্ছে, এটার কারণে কি বেসিক ক্রোমোজোম নাম্বারে কোনো চেঞ্জ আসবে? না, বেসিকই আছে, বেসিকের কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে এডিশনাল ক্রোমোজোম। এখন এইটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, তবে হায়ার অর্গানিজমের ক্ষেত্রে, প্লান্টের ক্ষেত্রে অনেক সময় আমরা ভালো ট্রেট এখান থেকে বাইছে নিতে পারি, বাট হিউম্যানের ক্ষেত্রে এই যে ফেরোসাস মানুষজন হয়, যারা কিম্বুত কিমাকার দেখতে হয়, দৈত্যাকার হয়, এরকম কিছু আছে। তারপরে আমরা বলি সুপার মেল সুপার ফিমেল, এরকম আছে কিছু, মানে বিভিন্ন দেশের আর্মিতে আছে, এগুলো আমি উদাহরণ দিয়ে পড়াবো। তাদের ক্ষেত্রে ওই ঘটনাগুলো ঘটে, হয় ট্রাইসোমিক ঘটে, না হয় ডাবল টেট্রাসোমিক ঘটে, না হয় টেট্রাসোমিক ঘটে। তাদেরকে স্যার বলো। স্যার, এই যে ট্রাইসোমিক টেট্রাসোমিক হচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে, তারপরে ডালিসোমিক হচ্ছে, স্যার এগুলা স্যার কি কি কারণে হয়? মানে কি কি কারণ? এটা তো এইভাবে ন্যাচারালি যে হয়, কি কি কারণে এই ধরনের ঘটনাগুলা ঘটে? এই ঘটনাগুলো ঘটে হলো মিউটেশন হয়। মিউটেশন কি তাহলে বলি, মিউটেশন হইতে পারে বিভিন্ন কারণে। মিউটেশন শব্দটা মিউট মানে হচ্ছে নরমাল যে চলতেছে সেইটাকে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা বেশি হয়ে যায়, তখন তাকে মিউটেশন বলে সাডেনলি। তাহলে মিউটেশন কি কি কারণে ঘটে? ন্যাচারালি মিউটেশন করতে পারে, টেম্পারেচারের কারণে মিউটেশন করতে পারে, তবে বর্তমানে অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে খাবার, আমাদের ফুড অ্যাডাল্টারেশনের কারণে মিউটেশনটা বেশি হচ্ছে, ফুড অ্যাডাল্টারেশনের কারণে মিউটেশন বেশি হচ্ছে, এই মিউটেশনের ফলেই আসলে এগুলো হচ্ছে। আরেকটা কি হচ্ছে? মায়েদের অসচেতনতার জন্য। মায়েদের অসচেতনতা কিভাবে বলছে? মা যখন কেরিং থাকে, বেবি ক্যারি করে, এটা 8 উইকস পর্যন্ত খুবই ভালনারেবল। 8 উইকস পর্যন্ত আসলে ভিতর থেকে ইমিউনিটি গ্রো করে, তার যখন বেবি ক্যারি করে তার ইমিউনিটি ভিতর থেকে আসবে। এই সময় কোনো কারণে সর্দি কাশি জ্বর বা যে কোনো কিছু হইলে ঔষধ খাওয়া যাবে না, নো মেডিসিন, ইভেন একটা প্যারাসিটামলও না। যদি প্যারাসিটামলটাও খায় তার ইফেক্ট ওই বাচ্চার উপরে পড়তে বাধ্য। এবং এই ঘটনাগুলো আমাদের মায়েরা সচেতন না দেখা এই ঘটনা ঘটে। প্লাস হলো ড্রাগ এডিক্টেড,
অনেক মহিলারাও এখন কিন্তু ড্রাগ নেয়, সিগারেট খায় বা ড্রাগ এডিক্টেড হয়। তাহলে যখন প্রেগন্যান্সি পিরিয়ডে এই ড্রাগ এডিকশনের কারণে অনেক সময় এই ঘটনা ঘটতে পারে। আবার কিন্তু এই ছেলেটারও ঘটতে পারে, কারণ হচ্ছে তার যে পার্টনার, তার যে মেটিং পার্টনার, সেই মেটিং পার্টনারের মানে হাজবেন্ড হোক, এই হাজবেন্ড কিন্তু তার যে লাইফ স্টাইল, লাইফের ভিতরে সেও কিন্তু একটা ক্রোমোজোম ডোনেশন বেশি হয়ে যেতে পারে। কারণ তার যে 72 ঘন্টার সাইকেল, 72 ঘন্টা ছেলেদের একটা মায়োসিস সাইকেলে কমপ্লিট হতে 72 ঘন্টা লাগে। এই 72 ঘন্টার ভিতরে ওই সময় যদি সে উল্টো পাল্টা মানে হয়েছে ড্রাগ নেয় বা উল্টো পাল্টা খাবার দাবার খায়, তাহলে তার ওই ক্রোমোজোমে 23টা ক্রোমোজোম নয়, একটা বেশি হলো একটা কম হলো, তাহলে ওই গ্যামেটটা যদি মিট করে, গ্যামেটের ফলে বাচ্চা হয়, তখন এই ঘটনা ঘটতে পারে। সো আমাদের খাবার দাবারে খুব ইয়ে হইতে হবে। যেমন আমি স্পেসিফিক্যালি বলি কিছু কিছু খাবারের ক্ষেত্রে যেগুলো বলা ঠিক না, এই যে তোমরা ফাস্ট ফুড খাও, দে অল আর ডিলিটেরিয়াস, দে অল আর মিউটেড, দে আর দ্য সোর্স অফ দ্য মিউটেশন অল। এই যে মুরগি পোড়াই খাও, মুরগি পোড়াই খাইলে কি হয়, এই যে গ্রিল খাও, এগুলো কি হয়, নাইট্রাইল ফর্মেশন হয়। নাইট্রাইল মানে প্রোটিনকে যখন পোড়ানো হয় হেভি টেম্পারেচারে, হাই টেম্পারেচার, নাইট্রাইল হয়, আর এই নাইট্রাইল হইছে মিউটেশন ঘটায়। এরপরে আমরা যে এই যে খাই, তোমার হইছে কি বলে, এই কার্বনেটেড ওয়াটার, তোমরা ইয়ে খাও, প্রচুর পরিমাণে ড্রিঙ্কস খাও, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলো সব সোর্সেস অফ মিউটেশন। ওর চেয়ে ডাব খাওয়া ভালো, পানি খাওয়া ভালো, শুধু পানি। এরপরে হাই ভলিউমে, যারা সাউন্ডে হাই ভলিউমে চলো, হাই ভলিউমে কেন ইয়াতে লেখা থাকে ভেপু বাজানো নিষেধ, মানে হসপিটালের কাছে, এর কারণ হইছে ওই যে হাই ভলিউম কিন্তু মিউটেশন ঘটায়। হাই টেম্পারেচার শক, যারা খুব বেশি গরম খাও অথবা খুব বেশি ঠান্ডা খাও, তাদের ক্ষেত্রে এই মিউটেশন হইতে পারে। সো সবকিছু আমাদের চলতে হবে একদম। এরপরে যারা অতিরিক্ত রাত জাগো, তাদের ক্ষেত্রেও কিন্তু মিউটেশন হইতে পারে। 11টার মধ্যে ঘুমাই যাইতে হবে, এটা হলো নিয়ম। এখন আমি বললে বলবো স্যার এগুলা কেমনে চলে আর কি। যাই হোক, এটা বিভিন্ন সোর্স থেকে মিউটেশন হইতে পারে। এই মিউটেশনের সোর্স গুলো আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করতে পারলেই আমরা কিন্তু সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারবো। একটা বাচ্চা পৃথিবীতে আনাটা বড় ব্যাপার না, একটা সুস্থ সবল বাচ্চা পৃথিবীতে আনাটা বড় ব্যাপার না। হয় চিরজীবনের বাচ্চা আনন্দের না হয়ে কিন্তু অভিশাপ হয়ে যায়। সো আমাদেরকে খুব কেয়ারফুল হইতে হবে। যখন আমরা প্ল্যান করব যে আমরা বেবি নিব, ওই সময়ের লাইফ 1 মাস আগে থেকেই কন্ট্রোলে নিয়ে আসতে হবে। সো না হয় কিন্তু প্রবলেম হবে। আর এখন তোমরা জানো যে আমাদের দেশে 12% দম্পতি কিন্তু নিঃসন্তানের কারণেও কিন্তু এই মিউটেশন, মানে ফাংশনাল গ্যামেট তৈরি করতে পারতেছে না, আইদার মেল অথবা ফিমেল, যার ফলে বেবি হচ্ছে না, একটা প্রবলেম হয়ে যাচ্ছে পৃথিবীতে। স্যার, আচ্ছা, ইয়েস স্যার ট্রাইসোমিকের ক্ষেত্রে যে আমরা দেখলাম যে ডাবল না হয়ে একটা বেশি হয়ে যাচ্ছে, 3টা হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে স্যার যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন স্যার ওটা কিভাবে হয়? কমপ্লিমেন্টারি জিনোম সিকোয়েন্স সেটা না, কপি ওই ডিএনএ রেপ্লিকেশনে কোনো সমস্যা নাই। ডিএনএ রেপ্লিকেশন তো ডিএনএ নিজের 2টা স্ট্যান্ড আছে, যেমন ক্রোমোজোমের নিজস্ব 2টা স্ট্যান্ড আছে, আবার ডিএনএ একটা সিঙ্গেল ক্রোমোজোমের স্ট্যান্ডের মধ্যে 2টা স্ট্যান্ড ডিএনএ থাকে, কিন্তু ডিএনএ রেপ্লিকেশনে কোনো সমস্যা নাই, কিছুই হয় না। এটা মায়োসিসে যে প্রবলেম হয়, মায়োসিসে যখন পেয়ারিং হবে, তোমরা বুঝছো কিন্তু ডিএনএ ডাবল স্ট্যান্ড আর ক্রোমোজোমের ডাবল স্ট্যান্ড কিন্তু ডিফারেন্ট। ক্রোমোজোমের ডাবল স্ট্যান্ড কিন্তু মায়ের কাছ থেকে আসছে আর একটা বাবার কাছ থেকে আসছে। ডিএনএ ডাবল স্ট্যান্ড কিন্তু একটা সিঙ্গেল ক্রোমোজোম স্ট্যান্ডের ভিতরে কিন্তু যে ডিএনএ থাকে, প্রোটিন বা হিস্টোন প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত, সেইখানে ডিএনএ নিজের কিন্তু ডাবল স্ট্যান্ড আছে। প্রত্যেকটা সিঙ্গেল স্ট্যান্ড ক্রোমোজোমের মধ্যে কিন্তু 2টা ডিএনএ স্ট্যান্ড থাকে। এই ডিএনএ রেপ্লিকেশন হয় ডিএনএ নিজস্ব যে স্ট্যান্ড সেইটাকে কমপ্লিমেন্টারি ধরে আরেকটা। তার মানে এখানে আমি বলছি একটা ক্রোমোজোম বেড়ে গেছে, নট এ সিঙ্গেল ডিএনএ বেড়ে গেছে। আমার কাছে ক্লিয়ার কিনা? ডিএনএ এবং আরএনএ এর ভিতরে তুমি পার্থক্য করতে পারো। ডিএনএ যেমন ডাবল স্ট্যান্ড ইটসেলফ, কিন্তু আরএনএ সিঙ্গেল স্ট্যান্ড। কিন্তু ক্রোমোজোম নিজে কিন্তু ডাবল স্ট্যান্ড, এবং ডাবল স্ট্যান্ড কি একটা সিঙ্গেল স্ট্যান্ড আর একটা সিঙ্গেল স্ট্যান্ড। তাই এই সিঙ্গেল স্ট্যান্ডের ভিতরে কিন্তু আবার 2 স্ট্যান্ড ডিএনএ আছে। তার মানে ডিএনএ রেপ্লিকেশনে কোনো সমস্যা নাই। এখানে সমস্যা হবে মায়োসিসে। যায় মায়োসিস যখন পেয়ারিং শুরু করবে, তোমাদের লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন পড়ানো হয়েছে না? জি স্যার। এই জাইগোটিন যখন জাইগোটিন মানে কি? তার মানে হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ারিং হবে, মায়ের কাছ থেকে যেটা আসছে বাবার কাছ থেকে আসছে, এই হোমোলোগাস ক্রোমোজোম সে পাবে না, তখন অ্যাবনরমাল পেয়ারিং হবে। আমি একটু পরেই আসবো। মায়োসিসে প্রবলেম হবে, ডিএনএ রেপ্লিকেশনে কোনো প্রবলেম নাই, কারণ ডিএনএ নিজের 2টা স্ট্যান্ড ওখানে আছে। সো নো প্রবলেম। এখন আসো মনোপ্লয়েড বা হ্যাপ্লয়েড কি?
মনোপ্লয়েড বলছি an individual with gametic chromosome number। তার মানে কোন একটা অর্গানিজম যদি তার শুধু গ্যামেটিক ক্রোমোজোম নাম্বার নিয়ে বড় হইতে পারে বা বেঁচে থাকতে পারে তখন তাকে আমরা বলছি হ্যাপ্লয়েড বা মনোপ্লয়েড। ক্লিয়ার কিনা? তার মানে ব্যাপারটা এইরকম যে বাবা ছাড়া অথবা মা ছাড়া যদি সন্তান হয়, এটা হায়ার অর্গানিজমের ক্ষেত্রে রেয়ার, প্লান্টের ক্ষেত্রে পাওয়া যায়। আবার আমরা পাইছি যে হার্মাফ্রোডাইট। কেঁচো কি? কেঁচো হার্মাফ্রোডাইট না? হ্যাঁ, হার্মাফ্রোডাইট। হিউম্যান বিং কি হার্মাফ্রোডাইট? না ইউনিসেক্স। হিউম্যান বিং এর কিন্তু বিয়ে করতে পেয়ারিং লাগবে, কিন্তু দেখো কেঁচোর কিন্তু বোথ সেক্স একটার ভিতরে প্রেজেন্ট, কিন্তু তারপরেও তার বাচ্চা উৎপাদন করতে কিন্তু দুইটা কেঁচোই লাগবে। কি জন্য? কারণ হচ্ছে তার যে ওই যে 8 থেকে 10 হলো ফিমেল অর্গান আর 7 থেকে 8 হলো মেল অর্গান, তখন দুইটা কেঁচো ওই 7-8 শেয়ার করে আর কি, তার মানে দুইটাই প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু আমার কথা বুঝছো? দেখা যায় ওই কেঁচো পেয়ারে কেঁচো যখন ব্রিডিং করে তখন কিন্তু দুইটাই প্রেগনেন্ট হয়, মানে দুইটাই ফিমেল দুইটাই মেল, এরকম কাজ করে আর কি। তার মানে এই মেটিং ছাড়া যদি শুধু গ্যামেট এগ, শুধু এগ, ধরো এই যে তোমাদের আমি একটা ভাই কোশ্চেন করি যে ফার্মের মুরগির ডিম খাইছো নাকি ফার্মের মুরগির ডিম, এটা তুমি কি খাইছো? জাইগোট খাইছো না গ্যামেট খাইছো? গ্যামেট খাইছো। এই যে বাজারে ডিম ভাঙা ফস করে খাও, এটা কিন্তু গ্যামেট। এখন এই ডিম দীর্ঘদিন থাকে, নষ্ট হয় না ফার্মের ডিম। কেন? কারণ হচ্ছে এটা কিন্তু ফার্টিলাইজড না। ফার্টিলাইজড না থাকে সে ইউনি গ্যামেট, মানে সিঙ্গেল ক্রোমোজোম কমপ্লিমেন্ট বিয়ার করে আছে। তার ভিতরে কিন্তু ফার্দার যে সেল ডিভিশন বা জাইগোট ফরমেশন হইলে পরে সেখানে বাচ্চা হওয়া, তোমার তৈরি হওয়া আর কি, ব্লাস্টোসিস, সেগুলো তো হচ্ছে না। যার ফলে এটা ইনঅ্যাক্টিভ থাকে, দীর্ঘদিন ভালো থাকে। ফার্মের ডিম 1 মাসেও কিছু হয় না। হোয়ারাস দেশি মুরগির ডিম আইনে রাখলেই নষ্ট হয়ে যায়। এর কারণ কি? কারণ ওর তো চান্স, ও তো ওপেন ঘুরছে, ও তো ককের সাথে মেট করছে, তার মানে সে জাইগোট হওয়ার সম্ভাবনা বেশি। জাইগোট হলে সেখানে টাইপের সিগন্যাল আছে, তার সেল ডিভিশন এনহান্স হবে, তার মানে সেখান থেকে বাচ্চা হওয়া শুরু করবে। যখনই বাচ্চা হওয়া শুরু করবে তখন ভিতরে একটা লাল দাগ হয়ে নষ্ট হয়ে যায়। দেখো আসলে ওটা বাচ্চা হইতেছে। তার মানে এখন ওই যে ডিমটা ফার্মের মুরগির ডিম আনছো, এটা যদি মেটিং ছাড়া ডিম রাইখে যদি বাচ্চা হয়ে যাইতো, তাহলে এই মুরগির যে বাচ্চাটা হইতো সেটা কিন্তু হ্যাপ্লয়েড হইতো, তার মানে মনোপ্লয়েড হইতো। ক্লিয়ার কিনা? স্যার তাও যে স্যার একটা দুটা করে মোরগ দেয় স্যার, কিসের জন্য স্যার? একটা দুটা করে মোরগ দেয় স্যার, মাঝে সাথে দেখা যায় যে একটা মোরগের দরকার নাই, ডিম দেওয়ার জন্য মোরগের কোনো দরকার নাই। এইটা হরমোনাল সিগন্যাল বাড়ানোর জন্য। যেমন হইছে যদি বান্ধবী থাকে তোমার, আমি একটু ওপেনলি কথা বলি, একটা ছেলে বা মেয়ে শুধু কি পারপাসে, শুধু কি তোমার বাচ্চা জন্মদানের জন্যই একসাথে থাকে? এছাড়া মানসিক সাপোর্ট বা হরমোনাল সিগন্যাল, মানে উদ্দীপ্ত একজন আরেক যে এনকারেজিং যে সিস্টেমটা, এটা তো নেচারে মেল ফিমেল এই জন্যই তৈরি হয়েছে। আমার কথা বুঝছো? কোনো ইয়ার যেখানে মুরগি ডিম দেবে সেখানে একটাও মেল না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে 2-4টা মেল দিলে কি বেশি ডিম দিবে? একটাও না। মানসিকভাবে সুস্থ থাকতে পারে। কোনো মেল দেওয়া হয় না, কোনো মেল দেয় না। দেখছি স্যার বাসার পাশে ফার্ম আছে, ওদের উদ্দেশ্য হয়েছে ওই ফার্টিলাইজড এগুলো ফার্টিলাইজড এগ চেক করা যায়, চেকিং আছে। ফার্টিলাইজড এগ চেক করিয়া কে হাত তুলছো এমনি জিজ্ঞেস করো, হাত তুলে জিজ্ঞেস করো। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। বলো। আমি একটা প্রশ্ন করতে চাই প্লিজ। স্যার মায়োসিস কোষ বিভাজনে যদি এখন আমরা তো সেরকম মায়োসিস কোষ বিভাজন করি, তখন আমাদের এখানে যে বাবা আর মা, তাই না, বাবা এবং মায়ের যে ক্রোমোজোম গুলা বলি যে আমরা হোমোলগাস ক্রোমোজোম পেয়ার গুলা কি পাশাপাশি থাকে, বাবার একটা থাকে মায়ের একটা থাকে, তাই না স্যার? তাহলে স্যার এই যে বাবা আর মাটা যদি পাশাপাশি থাকে, তাহলে এই বাবা মায়ের ক্রোমোজোম গুলা যখন আমার বাবা মায়ের থেকে আসছে, হ্যাঁ, তখন মিক্স আপ হয়ে আসছে না স্যার? হ্যাঁ, তোমার নানা নানির কাছ থেকে যখন তোমার যে মায়ের মধ্যে আসছে নানা নানির কাছ থেকে, আর বাবার মধ্যে আসছে দাদা দাদির কাছ থেকে, ঠিক আছে? দাদা দাদির কাছ থেকে দাদা দাদির বৈশিষ্ট্য তোমার বাবার মধ্যে আছে না, কিন্তু এটা ক্রসিং ওভার হয়। ইন্টার জিনের মধ্যে যে মাঝখানে জায়গা আছে, জিনের মাঝখানে ইন্টারজেনিক পজিশনে সবসময় ক্রসিং ওভার হয়ে একটার সাথে আরেকটা চলে যায়। এই জন্যই তো তুমি দেখতে বাবা এবং মায়ের মতো।
তাহলে স্যার এই যে ক্রসিং ওভার হইলো, ক্রসিং ওভার হওয়ার পরে আমার যে স্যার জনন মাতৃ কোষে যে আমার ক্রোমোজোম গুলো থাকবে ওইটা অলরেডি ক্রসিং ওভার অবস্থায় থাকার কথা না স্যার? না না, আমার তো ওভাবে হবে কেন? একটা ক্রসিং ওভার হয়ে যখন সেপারেশন হয়, যে স্টেজে বলছে আমরা ডায়াকাইনেসিস স্টেজ, ডায়াকাইনেসিসে এটা একদম ওই ক্রসিং ওভারের যে লুপটা এটা একদম মাথায় চলে যায়। এরপরে তোমার হইছে মেটাফেজে সেই অ্যারেঞ্জমেন্ট হয় প্লেটে, এরপরে অ্যানাফেজে টান মারিয়া সিরিয়া দুই দিকে যায়। এই যে দুই দিকে ছিঁড়ে গেল, এই ক্রসিং ওভারের দুই অংশ দুই দিকে নিয়ে চলে গেল, তার মানে রিকম্বিনেন্ট তৈরি হয়ে গেল, রিকম্বিনেশন হয়ে গেল। রিকম্বিনেন্ট ক্রোমোজোম নাম্বার তো সমান। সিঙ্গেল, তাহলে আমার সিঙ্গেল ক্রোমোজোমের ক্ষেত্রে আমার বাবা মায়ের দুইটা থাকতেছে না স্যার? হ্যাঁ, তোমার মধ্যে বাবা মার মিশ্রণ আছে। তোমার ক্রোমোজোম চিন্তা করো কেন, জিনের মধ্যে যাও। ক্রোমোজোমের মধ্যে তো অসংখ্য জিন আছে। ধরো তোমার 1 নাম্বার ক্রোমোজোমের সাথে তোমার মায়ের 1 নাম্বার ক্রোমোজোম এবং বাবার 1 নাম্বার ক্রোমোজোম থেকে তোমার মায়ের মধ্যে আসছে, তোমার নানা নানিটা তোমার বাবার মধ্যে আসছে। তাদের ভিতরে এখন তুমি যে সন্তান উৎপন্ন করবা সে দেখতে তোমার বাবার মতো বা তোমার মায়ের মতো হইতে পারে। কারণ কি, কারা ওই ক্রসিং ওভার হয়ে আসছে কিন্তু ক্রোমোজোম। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে পরে ক্লাস করে আমার কথা ক্লিয়ার হয়েছে কিনা? এটা ক্রসিং ওভার হইয়া রিকম্বিনেন্ট জিনের রিকম্বিনেশন হয়ে ক্রোমোজোম গুলো থাকে। ক্রোমোজোমের মধ্যে তুমি যে ক্রোমোজোম বিয়ার করতেছো সেই ক্রোমোজোমের মধ্যে তোমার বাবা মার রিকম্বিনেন্ট জিন আছে। তার মানে এটা ক্রসিং ওভার হইয়া তোমার যখন মায়োসিস, অ্যানাফেজ 1 অ্যানাফেজ 2 কমপ্লিট, অ্যানাফেজ 1 বিশেষভাবে কমপ্লিট হয়ে গেছে, তখনই সে রিকম্বিনেন্ট জিনগুলা ক্রোমোজোমের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে। এইজন্য ওই যে সন্তান দাদা দাদির মতো দেখতে হয়, নানা নানির মতো দেখতে হয়। বলো। হ্যালো স্যার, মনে করেন যে আমার তো এখানে জিনোটাইপিক বৈশিষ্ট্যগুলো তো আমার এই জিনটা তো যাচ্ছে, তাই না? আমার বাবা মার গুলো আমার কাছে আসতেছে, আমার গুলো মিক্স আপ হয়ে আমার সন্তানের এখানে যাচ্ছে। তোমার গুলা নাই, তোমার বলতে কিছু নাই, তোমার কিছু নাই। আচ্ছা, মানে মিক্স আপ হয়ে আর যাচ্ছে, তা আমার পূর্ববর্তী যে সব জিনোটাইপ গুলো ছিল, জিন গুলো ছিল, এগুলো কি আমার সন্তানের মধ্যে যাবে না স্যার? তো গেলে কি এইগুলো ফিনোটাইপিক চরিত্রটা কি মানে প্রকট হবে? কি হলো, স্যার কই গেল? হ্যালো হ্যালো, স্যার চলে গেছে। হোস্ট চেঞ্জ হয়ে গেছে। ও নাইট কাকা, ও সরি। কাকা কি খবর? স্যার আসছে। ও পালা পালা আইডি দেখ তুই নাই 4-5 বার দেই। ইয়েস, স্যার তো চলে গেল। সুস্মিতা, আরে নাইট কাকু ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, পড়ালেখা করো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আবার। জি স্যার। মনোপ্লয়েড, মিউট অল। আচ্ছা, মনোপ্লয়েড অথবা হ্যাপ্লয়েড। আমি বলছি মনোপ্লয়েড বলছি যদি ইন্ডিভিজুয়ালের মধ্যে গ্যামেটিক ক্রোমোজোম থাকে, শুধু গ্যামেট নিয়ে যদি একটা অর্গানিজম বড় হইতে পারে, তখন তাকে প্লান্টের ক্ষেত্রে আমরা হ্যাপ্লয়েড তৈরি করতে পারি অথবা মনোপ্লয়েড। এটা কিভাবে তৈরি হয়, অরিজিন কিভাবে হয় আসলে মনোপ্লয়েড? আমি বলছি ফ্রম আনফার্টিলাইজড এগ, যেটা উদাহরণ দিছি আমি, যে মুরগির ডিম যদি আনফার্টিলাইজড থাকে, সেখান থেকে যদি একটা বাচ্চা তৈরি করা হয়, বাচ্চা হইতে পারতো, তখন এটার ভিতরে যে ক্রোমোজোম থাকতো সেটা যদি অর্ধেক ক্রোমোজোম থাকতো, গ্যামেটিক ক্রোমোজোম নাম্বার। এইটা তখনই সম্ভব যেখানে পার্থেনোজেনেসিস আছে। তোমরা পার্থেনোজেনেসিস জানো। পার্থেনোজেনেসিস হইছে ফার্টিলাইজেশন ছাড়া, গ্যামেটের ফিউশন ছাড়া যে কোনো একটা অর্গান থেকে, যে কোনো একটা গ্যামেট থেকে যদি পূর্ণাঙ্গ অর্গানিজম হইতে পারে, তখন তাকে আমরা বলি পার্থেনোজেনেসিস। এরপরে হইতে পারে কি ফ্রম সিনার্জিড সেল অর এন্টিপোডাল সেল। এটা এন্টিপোডাল সেল হইছে এই যে এখানে আবার অ্যানাফেজে চলে যেতে হবে। অ্যানাফেজে গেলে কোনো কারণে দুই মাথায় যে সেল যায়, এটাকে এন্টিপোডাল বা সিনার্জিড সেল বলে। তোমরা যদি গ্যামেট ফরমেশন তোমরা করছো না,
ওভারিতে কয়টা ইয়ে থাকে? একটা অক্টেট ওভারিতে কি কি থাকে? ওভারির কথা চিন্তা করে তোমার এমব্রায়োলজিতে পড়ানোর কথা। এমব্রায়োলজিতে পড়াইছে না? ডাবল পার্টিশন, ডাবল ফার্টিলাইজেশন, তারপর আচ্ছা এই অ্যান্টিপোডাল সেল, এই যে দুই মাথায় যে সেল চলে যায় তিনটা ছয়টা, এই তিনটা ছয়টা থেকে যে কোনোটা দিয়ে যদি তোমার একটা অর্গানিজম ফর্ম করতে পারে, একটা প্লান্ট হইতে পারে, অথবা তখন তাকে বলা হয় তোমার এই সিনার্জিড সেল বা অ্যান্টিপোডাল সেল থেকে হইতে পারে। এরপরে হইতে পারে যেটা আমরা বেশি প্র্যাকটিস করি, আমার পিএইচডিও সেল এটার উপরে, সেটা হলো অ্যান্থার কালচার অথবা পোলেন কালচার অথবা মাইক্রোস্পোর কালচার বলে। আমরা যদি মাইক্রোস্পোর নিয়ে অথবা অ্যান্থার নিয়ে অথবা তোমার গ্যামেট নিয়ে কালচার করি আর্টিফিশিয়াল মিডিয়া দিয়ে, সেখান থেকে অর্গানিজম তৈরি করে দিতে পারি, তখন আমাদের ক্ষেত্রে তোমার হ্যাপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড হওয়ার সুবিধা কি? হ্যাপ্লয়েডের কিন্তু সুবিধা আছে। হ্যাপ্লয়েড হচ্ছে আমরা যদি দুইটা অর্গানিজমে দুইটা প্লান্টে ক্রসিং করি, ক্রসিং করলে যে F1 হয়, F1 থেকে এরপরে আমরা সেলফিং করে যদি হোমোজাইগাস ডেভেলপ করতে চাই, তাহলে তোমার 8 থেকে 10 বছর সময় লাগে। বাট আমরা যদি হ্যাপ্লয়েড প্লান্ট তৈরি করি এবং তার ক্রোমোজোম ডাবল করে দিতে পারি, তাহলে এক জেনারেশনেই আমরা হোমোজাইগাস প্লান্ট পাইতে পারি। এটা আমি পড়াবো ডিটেলস। তাহলে এই জন্য আমরা হ্যাপ্লয়েড প্লান্ট তৈরি করি কিন্তু পোলেন কালচার করে। এটা লেখা হয়েছে পোলেন কালচার। ওভিউল কালচার করে সেম ভাবে ফিমেল পার্ট ওভিউল, সেটা কালচার করে আমরা করতে পারি। অথবা করতে পারি কি ক্রোমোজোম এলিমিনেশন টেকনিক ব্যবহার করে, যেটা একটু আগে তোমরা অনেকে কোশ্চেন জিজ্ঞাসা করছে যে মেইজের সাথে হুইটের ক্রোমোজোম মানে ক্রসিং করলে কি হবে। আসলে কি হবে জানো? মেইজের ক্রোমোজোম হারাই যাবে। এটাকে আমরা বলি ক্রোমোজোম এলিমিনেশন টেকনিক। সেম ভাবে বার্লিতেও আমরা হ্যাপ্লয়েড করছি এইভাবে হ্যাপ্লয়েড করা সুবিধা হয়েছে কিছু বৈশিষ্ট্য মেইজের। কারণ হচ্ছে মেইজ হয়েছে C4 প্লান্ট আর হুইট হয়েছে C3 প্লান্ট। তাহলে C4 প্লান্টের কিছু বৈশিষ্ট্য, যেমন হচ্ছে তোমার ক্লোরোফিল কন্টেন্ট বাড়াইয়ে নেওয়া অথবা তোমার ডিজিজ রেজিস্ট্যান্স, এগুলো বাড়াই নেওয়া। অনেক সময় আমরা ডিস্ট্যান্ট হাইব্রিডেশন করি, যেটা টার্গেট স্পিসিস থাকে সেটাকে ঠিক রেখে বাকি ক্রোমোজোমটা এলিমিনেট হয়ে যায়। বার্লির ক্ষেত্রে আছে, আমি এখনই উদাহরণ দেব। এই যে এখানে দেখো প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ইন বার্লি, এখানে দেখো আমি ছবিটা তোমরা একটু তাকাও। আমরা যদি বার্লির হ্যাপ্লয়েড প্রোডাকশন করতে চাই, তাহলে ক্রোমোজোম এলিমিনেশন টেকনিক ব্যবহার করতে পারি। এখানে দেখো আমরা ক্রোমোজোম এলিমিনেশন টেকনিকে বার্লির সাথে প্রথম দেখো এখানে হর্ডিয়াম ভুলগারি আর হর্ডিয়াম বালবোসাম, তাহলে বার্লি হয়েছে আমার ভালগারি, যেখানে দেখো 2n = 2s = 14 ক্রোমোজোম আছে, যার জিনোম হয়েছে VV, ভালগারি দেখে VV। আর বালবোসাম দেখো হর্ডিয়াম বালবোসাম, যার ক্রোমোজোম হয়েছে 2n = 2x 14, তার মানে BB জিনোম আছে। তার মানে দুইটাই দেখো ডিপ্লয়েড স্পিসিস, তার ক্রোমোজোম সংখ্যা সমান। তার মানে এটা নিয়ারলি রিলেটিভ স্পিসিস, কিন্তু নিয়ারলি রিলেটিভ স্পিসিস। এরকম দুইটা স্পিসিসের ভিতরে আমি ক্রসিং করলাম। তাহলে এখানে দেখো আমি গোলের ভিতরে ক্রোমোজোম আঁকাইছি, সরি 7 পেয়ার ক্রোমোজোম এখানে আঁকাইছি, 7 পেয়ার আঁকাইছি। তার মানে এই দুইটা যখন ক্রসিং করায় আমরা ভলগারির নিচে কিন্তু ফিমেল। এই বাম পাশে যেটা নেওয়া হয়েছে দেখো আমি এখানে দাগ দিয়ে দিয়েছি, তার মানে এটা ছিল ফিমেল গ্যামেট, আর এই উপরে দাগ দিয়েছে এটা ছিল মেল গ্যামেট। তার মানে এখান থেকে এখানে আসছে, আসার পরে এখানে কি হয়েছে দেখো, এখানে জাইগোট ফর্মেশন হয়েছে নাকি। তার মানে এখান থেকে 7 পেয়ারের 7টা ক্রোমোজোম আসছে, এখান থেকে 7টা আসছে, ঠিক আছে। তার মানে 14টা 7টা এখানে আছে। দিয়ে এখানে ক্রোমোজোম দেখো যখন পেয়ারিং এ যাওয়া শুরু করছে, এখানে দেখো পেয়ারিং এ যাওয়া শুরু করছে, দেখে ভুলগারি দেখতেছে যে বালবোসামের সমান ক্রোমোজোম আসছে 7টা, বাট যখন সে জাইগোটিন শুরু করে দেখতেছে যে এটা তো তার ক্রোমোজোম না, সে মিমিক করছে, মেটিং করে ফেলছে। কিন্তু যখন বুঝতে পারছে এর আগে তো সে খেয়ে ফেলছে, তার আগে নিয়ে নেছে, মানে বালবোসামের ক্রোমোজোম তার পেটের ভিতরে নিয়ে নেছে। কিন্তু যখনই সে পেয়ারিং এ গেছে, পেয়ারিং এ যাওয়ার পরে সে দেখতেছে নো, এটা তো আমার ক্রোমোজোম না, তখন সে সেটা এলিমিনেট করে দিয়েছে। তার মানে সে বি জিনোমের মানে বালবোসামের ক্রোমোজোম সে এলিমিনেট করে দিয়েছে। তার মানে তার ভিতরে এখন কি ক্রোমোজোম রইল? শুধু কিন্তু ভালগারির ক্রোমোজোম রয়ে গেল। তার মানে ভালগারির ক্রোমোজোম এখন এই এমব্রায়োটা কিন্তু তোমার বাঁচবে না, অবর্ষণ হয়ে যাবে একটা সময় পর, মানে 20 দিন 22 দিন পর। তার মানে আমরা যদি 12 থেকে 15 দিনের ভিতরে এই এমব্রায়োটাকে রেস্কিউ করি, এটাকে আমরা এমব্রায়ো রেস্কিউ বলি, এটাকে কেটে নিয়ে আসি, এই যে যেখানে ক্রসিং হয়েছে সেই এটা কি বলে স্টকটা কেটে আইনা আমরা স্টেরিলাইজেশন করে লেমিনার এয়ার ফ্লো ক্যাবিনেটের ভিতরে নিয়ে স্টেরিলাইজেশন করে ওয়াশ করে এই এমব্রায়োটাকে পিক করে আমরা যদি আর্টিফিশিয়াল মিডিয়াতে বসাই দিই, তার মানে এমএস মিডিয়াতে বসাই দিই, তাহলে এই যে এমব্রায়ো এভলিউশন হওয়ার কারণ ছিল কিন্তু খাবার নাই, মিডিয়া থাকে না,
এখানে মিডিয়া সাপ্লাই গাছ বন্ধ করে দেয়, এই জন্য এই অ্যাবর্শন হয়ে যায়। তখন এই যেহেতু আর্টিফিশিয়াল আমরা খাবারের মধ্যে কালচার করে দিছি, তাহলে দেখা যাবে যে এই যে রেস্কিউড এমব্রিও, রেস্কিউ বলি আমরা, এই রেস্কিউড এমব্রিওটা জার্মিনেট করবে, জার্মিনেট করে গাছ হবে, কিন্তু তার ভিতরে ক্রোমোজোম থাকবে কিন্তু 60টা। কার? অনলি ভালগারের, কারণ সে তো এলিমিনেট করে দিয়েছে, এই স্টেজ এলিমিনেট করে দিয়েছে। আমি আর্টিফিশিয়ালি এই এমব্রিওটাকে কালচার করে নিয়ে আসছি, নিয়ে যখন গাছ হবে এই 60টা ক্রোমোজোম নিয়ে, তার মানে এটা কিন্তু হ্যাপ্লয়েড বা মনোপ্লয়েড বার্লি প্লান্ট হলো। দেখো 2n = x = 7। তখন এটাকে যদি ক্রোমোজোম ডাবল করে দেই কোনোভাবে, আমি কলসিসিন বা অন্য কোনো ইয়েতে, তাহলে কি হবে? এক্স্যাক্টলি প্রত্যেকটা ক্রোমোজোমের তার ডুপ্লিকেশন হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে? সে 60টা ক্রোমোজোম নিয়ে ছিল, সে এক্স্যাক্টলি প্রত্যেকটা ক্রোমোজোমের ডাবল ডাবল হয়ে গেছে। দেখো প্রত্যেকটা ডাবল ডাবল হয়ে গেছে। তার মানে এটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল এই জায়গা, এখন যেটা করে ফেলছে এটা কিন্তু ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে এক্স্যাক্টলি হোমোজাইগাস, তার মানে যে ক্রোমোজোম ছিল তারই ডাবল হয়েছে, তার মানে এটা ডিপ্লয়েড করে ফেলছে আর্টিফিশিয়াল দিয়ে। তাহলে এই ধরনের যে ডিপ্লয়েডাইজেশন, ক্রোমোজোম এলিমিনেশন টেকনিক হয়েছে, এটাই কিন্তু অটো পলিপ্লয়েড, মানে অটো ডিপ্লয়েড হয়েছে কিন্তু। তার মানে এখানে যে 60টা যা ছিল তারই ডাবল হয়েছে। এইটার যেমন এইটার পেয়ার, এইটার যদি আরেকটা তৈরি হয়, এইটার পেয়ার এইটা আরেকটা তৈরি হয়। কিভাবে এটা তৈরি হয় তোমরা জানো যে কলসিসিন দিলে মেটাফেজ অ্যারেস্ট, একটা কথা শুনছো মেটাফেজ অ্যারেস্ট? জি স্যার। কি হয় এটা? কলসিসিন দিলে পরে এই যে স্পিন্ডেল অ্যাপারেটাস, স্পিন্ডেল অ্যাপারেটাস হয়ে তো অ্যানাফেজ হয়। তাহলে স্পিন্ডেল অ্যাপারেটাসের টানের ফলে আসলে কিন্তু তোমার যখন মেটাফেজ হয়, মেটাফেজে কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমের স্ট্যান্ড ডাবল ডাবল হয়ে আছে, তার মানে অ্যানাফেজে এটা সেপারেট হয়ে যেত। স্পিন্ডেল অ্যাপারেটাসের টানের ফলে সেপারেট হয়ে দুই মাথায় চলে যায়, সমান সমান ক্রোমোজোমের দুইটা সেল হইতো। এখন যখন স্পিন্ডেল অ্যাপারেটাস হবে না, মেটাফেজে এই সেল ডিভিশনটা অ্যারেস্ট হয়ে যাবে, মানে আর আগাবে না। তার মানে এখানে ডাবল ডাবল ক্রোমোজোম যেগুলো আছে সেগুলো একই সেলের মধ্যে থাকবে, তাহলে এটা আর দুইটা সেল হইতে পারবে না। তার মানে ক্রোমোজোম গুলো অটোমেটিক্যালি ডাবল হয়ে গেল। তাহলে এই ধরনের যে ডাবলিং হয় স্যার আমাদের প্রথমে তাহলে আমরা শেষে যে ইয়াটা পেলাম, প্ল্যানটা পেলাম, তাহলে সেটা মানে যে ক্রোমোজোম পেয়ার দেখছি, তাহলে সেটা স্যার একদম প্রথমে যে ভালগারে ছিল ওইটার একদম সেম এক্সাক্ট ক্রোমোজোম পেয়ার গুলো হবে না? হ্যাঁ, এক্সাক্ট ক্রোমোজোম পেয়ার হবে। সুবিধা কি হয়েছে দেখো, সুবিধা হয়েছে বলতে পারো সুবিধা কি পাইছি স্যার? সুবিধা হয়েছে এইখান দিয়ে যদি হ্যাপ্লয়েড কালচার করে যাইতে হইতো মাইক্রোস্পোর বা অন্য, সেটা ডিফিকাল্ট ছিল। মাইক্রোস্পোর কালচার ভালগারিতে খুব রেসপন্সিভ না। তখন বার্লির আমার হোমোজাইগাস লাইন দরকার। আমি যদি এখানে একটা বার্লির সাথে আরেকটা বার্লি ক্রস করিয়া তার F1 নিয়া ঢাইকে রাইখে F2 F3 F4 F5 F8 বা F9 জেনারেশনে যদি যাইতাম তাহলে হোমোজাইগাস হয়ে যাইতো, মানে হোমোজাইগাস প্লান্ট পাইতে পারতাম। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এইখানে আমি ক্রসিং করলাম ভালগারির বালবোসামের সাথে, বালবোসাম অটোমেটিক্যালি এলিমিনেট হইলো। 15 দিনের মাথায় এমব্রিও কালচার করলাম, এখান থেকে গাছ হইলো। পরের 15-20 দিনের মাথায় আমি কলসিসিন দিয়ে দিলাম, 2 মাসের মধ্যে আমার হোমোজাইগাস লাইন আসলো। কোথায় 10 বছর আর কোথায় 2 মাস। তার মানে আমরা ব্রিডিং সাইকেলকে শর্ট করে নিয়ে আসলাম। স্যার এখানে স্যার যে পরে ক্লাস আছে স্যার। হ্যাঁ আমি শেষ করব স্যার। এখানে একটা কোশ্চেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, বলো কোশ্চেন করতে থাকো। স্যার এখানে যে মা থেকে আর বাবা থেকে দুইটা এখানে মা বাবার কিছু কাজ নাই, এখানে মায়েরটা চাই, বাবারটা দরকার নাই আমার। কখনো কি মায়ের এলিমিনেট হয়ে যেতে পারে? না না, বাবারটাই হবে, ডোনার এলিমিনেট হবে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা তোমরা একটু থাকো, আমি স্ন্যাপগুলো নিয়ে নিই, ঠিক আছে? তোমরা সবাই থাকো এখন, কারণ আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি আর কি। সরি 2 মিনিট হয়ে যাবে মনে হয়। তার এলিমিনেট হয়ে গেলে ক্রসিং করার দরকারটা কি? হ্যাঁ ক্রসিং করার দরকার, ওই যে হ্যাপ্লয়েড তৈরি করব, নয়তো হ্যাপ্লয়েড করতে পারবো না। স্যার হোমোজাইগাস করার উদ্দেশ্যটা কি? আমাদের যে মানে ডিজায়ার হোমোজাইগাস না হলে স্টেবল লাইন হবে না, স্টেবল লাইন হবে না। স্টেবল লাইন যদি আমাকে ক্রসিং করতে হয় তাহলে স্টেবল লাইন লাগে। দুইটা প্যারেন্টের ভিতরে যদি জেনেটিক্যাল ইমপ্রুভমেন্ট করতে চাই তাহলে সেটা স্টেবল লাইনের ভিতরে করতে হয়। তাহলে স্টেবল লাইন যদি পাইতে হয় সেটা আমাকে, যদি সেগ্রিগেন্ট থাকে সেখানে তোমার ক্রসিং করলে এনহান্সমেন্ট হবে না, ঠিক আছে? ক্লিয়ার কিনা? স্যার আমরা তো খাবার সাপ্লাই দিচ্ছি, তো আমাদের ওই মানে প্ল্যান্ট থেকে খাবার সাপ্লাইটা দেওয়া বন্ধ হয়ে যায় কেন? বন্ধ হয় সে যখন বুঝতে পারছে এটা তার না, তার বেবি না, সে খাবার দেয় না। কারণ হচ্ছে সে তো ওই যে মানে আবেগের বশে যা পাইছে ক্রোমোজোম নিয়ে নেছে, গ্যামেট যেটা পাইছে, ওই যে ছোট বয়সে দেখো না
প্রেমে পড়ে, এরপরে বিয়ে করে ফেলে ভোগে, তখন ছাড়াছাড়িও করতে পারে না, ব্যাপারটা এরকম ঘটে আর কি। সে আবেগে ইয়াং বয়সে যেটাকে পাইছে সেইটাকেই গ্রহণ করে এনেছে, গ্রহণ করে দেখে যায় আরে এটা তো ভুল হয়ে গেছে, এটা তো আমার না, বুঝছো? আমার নার ভিতরে পড়িয়ে যায় আর কি, সে তখন কি আর করবে, তখন ফেলাই দেয় আর কি, এলিমিনেট করে দেয়। গাছ তখন এটাকে নাউরিশ করে না। স্যার বুঝতে পেরেছি। আরে এ তো অনেক, তোমরা 15 পেজ দেখতেছি, আরো আগে শুরু করা উচিত ছিল। সরি, আরেকজন বোধহয় এসে গেছে, 1 মিনিট। আর 4টা 5টা এত কেন? হ্যাঁ, কই আছো? স্যার চ্যাট লিস্টে তো সবাই আইডি আচ্ছা, দিয়ে দিই। কখন ফ্রি কখন? কি বলছো? আচ্ছা, স্যার ব্যাংক বললাম কি খোলা চ্যাট থাকবে? লিস্টে তো সবাই নিজেদের আইডি দিয়েছি আমরা লিখে। ঠিক আছে, আমি থেকে তো ক্যাপচারগুলো দেখা রাখতে যায়। হবে। আচ্ছা, তাইলে আমি কি আগে যাব? হয় 12টার দিকে। একটু সময় লাগতেছে। শুট করে ফোনে কথা বল। ধমক দাও কেন রে? তালিবান কই? আগায় গেলে সমস্যা নাই, আগায় যা নিয়ে আসো যাও ওকে। কি ক্লাসের পরে তোমাদের? স্যার কেমিস্ট্রি। কোন স্যার? কেমিস্ট্রি ম্যাম। মৌসুমী ম্যাম। মৌসুমীর ক্লাস, আচ্ছা। তাহলে রেকর্ডিংটা কিভাবে পাবো? 7 এত অ্যাটেন্ডেন্স রাখাটা একটু কঠিন। স্যার রেকর্ডিংটা কিভাবে পাবো? তোমরা চাইলেই দিয়ে দেবো, অসুবিধা কি, আপলোড করে। তোমরা কিন্তু একটু ঠান্ডা মাথায় এই ক্লাসগুলো করবা, আমি কিন্তু বারে বারে বলি, অন্য ক্লাসগুলোর থেকে একটু ডিফারেন্ট, বুঝছো? অনেক সময় তোমরা টেন্স থাকো, বাসায় বসে ক্লাস করা তো কত কিছু রেসপন্সিবিলিটি বাসার সাথে। স্যার গুগল ক্লাসরুমের কি কোনো ইয়া করা হবে? হ্যাঁ হ্যাঁ দিব, অসুবিধা নাই। গুগল ক্লাসরুম কেন, সপ্তাহে দিয়ে দেবো। তোমরা নতুন শিখছো তো গুগল ক্লাসরুম, এখন ওইটার প্রতি তোমরা ইন্টারেস্টেড বেশি আর কি। জি স্যার। সবাই যুক্ত আছে তো স্যার, এই জন্য। আমি জানি এগুলো তোমরা এনজয় করতেছো, এখন 2 দিন পরে কবে আসবাই না আর ক্লাস করতে, সেটাও জানি আমি। এক্স্যাক্টলি স্যার। বলবেন স্যার 3 সপ্তাহ ধরে ক্লাস করতেছি স্যার। একদম ঠিক বলছেন স্যার, একদম ঠিক বলছেন। ঠিকই আবার রিপিট করতে হয় কিনা আমি এই চিন্তা করতেছি। জি স্যার, অবশ্যই করতে হবে স্যার, একদম ঠিক বলছেন স্যার। বিশেষভাবে প্র্যাকটিক্যাল পড়ানোর সময় সবই মনে হয় রিপিট করতে হবে, আমি তো খুব ভয়ে আছি। স্যার প্র্যাকটিক্যাল ক্লাস কি আমাদের হবে? না হওয়ার কোনো কারণ তো দেখি না আমি। অনলাইনে কিভাবে প্র্যাকটিক্যাল ক্লাস হবে? আমারটা নিতে পারবো আমি। স্যার আমাদের তো মনে হয় টাইম শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এইটা একটু ম্যাডাম জয়েন বসে আছে মনে হয়। অ্যাটেন্ডেন্স নিচ্ছে, অ্যাটেন্ডেন্স আর একটা ক্যাপচার। স্যার সিআরদেরকে বলে দিলেই তো হতো। সিআররা বললে হয়তো। সিআররাই করো নাকি তোমরা? আমি জানি না, আমি তো প্রথম। স্যার সার্ভার থেকে নেওয়া যায় স্যার অ্যাটেন্ডেন্স কভারটা। স্যার আমার কিনা আমার কাছে চাই যে এই শীট দাও, আমাকে তো আমারটা সেভ থাকতে হবে, বুঝো না? স্যার আমরা পিডিএফ করে পাঠাই দেব না, সিআররা পিডিএফ করে পাঠাই দেয় তো স্যার। কারা পাঠায়? সিআররা? জি স্যার। 4 সেকশনের সিআর স্যার দিয়ে দেবে আপনাকে। সিআররা? তাহলে সিআর কো দায়িত্ব দাও। আমি তো জানি না, আমি তো প্রথম ক্লাস, তোমরা যদি কিভাবে মেইনটেইন করছো আমি জানি না। স্যার 4 সেকশনের 4 জন সিআর একসাথে যুক্ত করে মানে ফাইল আকারে আপনাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ তাই তোমরা করো, এখন যে ছিল তাদেরকে ক্যাপচার করা তুমি করো। শেষ আমার আর একটা শেষ। আগে ভালো হইতো। ম্যাডাম তো ফোন দিচ্ছে স্যার। আচ্ছা এই করো, তোমরা আউট করো। আপনি স্যার এন্ড করে দেন স্যার। স্যার আপনি এন্ড করলে হবে স্যার, ম্যাডাম তো পোস্ট হয়ে আছে। হ্যাঁ আমি করে দিচ্ছি। রেকর্ড রাখা, এটাকে রেকর্ড সেভ করতে হবে, স্টপ রেকর্ডিং।